আরো একবার ওয়েলকাম করছি চণ্ডীপুর 24-এ। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের চণ্ডীপুর ইউনিয়নের কৃতি সন্তান এবং শিক্ষার্থী, যিনি আমাদের জন্য গত কয়েকদিন আগে একটি গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছেন। আমাদের চণ্ডীপুর ইউনিয়নের কৃতি সন্তান সাপায়েত মীর ভাই, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে পরিবেশ এবং প্রকৃতি সংরক্ষণ পদে নির্বাচিত হয়েছেন। আমরা আজকে তার সাথে কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি এই যে চণ্ডীপুর ইউনিয়নের কৃতি সন্তান, কিন্তু আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে ছাত্র সংসদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। তো আলহামদুলিল্লাহ। সেইখানে যাওয়া নিয়ে আমাদেরকে একটু বলুন, কিভাবে আপনি সেখানে গিয়েছেন? আহ, বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখা শুরু হয় মূলত কলেজ লাইফে। আর এর আগে যদি বলি, ছোটবেলায় একটু দুষ্ট প্রকৃতির ছিলাম। গ্রামেই বড় হওয়া। আহ, গ্রামের প্রাইমারি স্কুলে পাঠ চুকিয়ে হাই স্কুলে আমাদের বাড়ির পাশে যে চণ্ডীপুর মানুষ উচ্চ বিদ্যালয়, সেখানে ক্লাস 8 পর্যন্ত পড়া। তো সেখান থেকে কোনো কারণে শিফট হয়ে 8-এর পর 9-10 কন্টিনিউ না করে অন্য একটা স্কুলে শিফট হওয়া, এটা আমাদের উপজেলার রামগঞ্জে। তারপর এখান থেকে এসএসসি পরীক্ষা শেষ করে ঢাকায় কলেজে শিফট হওয়া। আমার বড় ভাই ঢাকায় থাকতেন, সেই সুবাদে ভাইয়ের সাথে ঢাকায় গিয়ে কলেজে ভর্তি হওয়া। তো কলেজ লাইফে গিয়ে কলেজ লাইফে ভর্তি হওয়ার আগেই ভাইয়ের কাছ থেকে ভার্সিটি সম্পর্কে জানা, আর উচ্চশিক্ষা বা নিজেকে পড়ালেখার ক্ষেত্রে গড়ে তোলা, সেই স্বপ্নটা দেখা। তো আমার এই স্বপ্নের সারথি আরেকটা পার্টও আছে, সেটা বলবো পর্যায়ক্রমে। তারপর ভার্সিটিতে কলেজ লাইফে খুব কেয়ারফুল ছিলাম বা পড়ালেখার প্রতি প্রতি খুব যত্নশীল ছিলাম। ভাইয়ার অনেক কেয়ারটেকিং ছিল আমার প্রতি। তো কলেজ লাইফে থেকে ভার্সিটির স্বপ্ন দেখা, আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবারই স্বপ্ন থাকে। আমার ভাইয়ার আবার স্পেশালি জাহাঙ্গীরনগরের প্রতি ঝোঁক ছিল। ভাইয়া আমাকে বলতেন যে, তুই যদি ঢাবি এবং জাবির দুটাতে চান্স পাস, তাহলে আমি তোরে জাহাঙ্গীরনগরে ভর্তি করাবো। কারণ আমার বড় ভাইয়া হচ্ছে জাহাঙ্গীরনগর প্রতি একটু বেশি ঝোঁকপ্রবণ বা একটু বেশি আগ্রহী ছিল। তো আলহামদুলিল্লাহ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না, এবার জাহাঙ্গীরনগর চান্স হয়েছে। আলহামদুলিল্লাহ, তারপর থেকে জাহাঙ্গীরনগরের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পথে চলা শুরু। তো এখন বিশ্ববিদ্যালয়ে আমি 2019-20 সেশন। তো গত বছর আপনার স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর, ফ্যাসিস্টের পতিত স্বৈরাচারের পতনের পর যে বিশ্ববিদ্যালয়গুলোর দাবি ছিল, সবগুলো বিশ্ববিদ্যালয়ে এই দাবি ছিল যে শিক্ষার্থী সংসদ নির্বাচন হওয়া। কারণ শিক্ষার্থী সংসদ নির্বাচন এবং শিক্ষার্থীদের যে বৈধ প্রতিনিধি সিনেটে না থাকলে শিক্ষার্থীদের অধিকারের কথাগুলো আহ, বলার কোনো ভ্যালিড প্ল্যাটফর্ম থাকে না বা স্বীকৃত কোনো প্ল্যাটফর্ম নেই। শিক্ষার্থীরা ইন্ডিভিজুয়ালি সময় সময় দাবি তুলতে হয়, আন্দোলন করতে হয়, মিছিল করতে হয়। বাট ওইটা থাকলে আপনার এই ডাকসু ডাকসু রাকসু চাকসু এগুলো থাকলে তার শিক্ষার্থীরা তাদের প্রতিনিধির মাধ্যমে তাদের ভয়েসগুলো রেজ করতে পারে। এর প্রেক্ষিতে অনুষ্ঠিত হলো আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীদের রায়ে নির্বাচিত হয়ে আমি পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ এই পদে নির্বাচিত হয়েছি। তো এই তো। আচ্ছা, আপনি তো ছাত্র শিবিরের যে প্যানেল, সেই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। সেই জায়গা থেকে আপনি ছাত্র শিবিরের সাথে যুক্ত আছেন কিনা? জি, আমি ছাত্র শিবিরের সাথে যুক্ত আছি। ছাত্র শিবিরের সাথে যুক্ত আছেন, আচ্ছা। জি। যারা এখানে নির্বাচিত হয়েছে, সবাই কি ছাত্র শিবিরের সাথে যুক্ত আছে কিনা? না, এটা ছিল আপনার ছাত্র শিবির সমর্থিত প্যানেল, সমন্বিত শিক্ষার্থী জোট। তো এই প্যানেলের মধ্যে আপনার ছাত্র শিবিরের দায়িত্বশীল কর্মী জনশক্তি ছিল, পাশাপাশি প্যানেলটাকে ইনক্লুসিভ করার জন্য, যেহেতু এই যারা নির্বাচিত হবেন তারা শিক্ষার্থীদের প্রতিনিধি হবেন, তার শুধু ছাত্র শিবিরের হবেন না। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ফিল্ডে কাজ করা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে নেতৃত্ব দিয়েছেন বা এক্সপার্ট ছিলেন, সে পলিটিক্যাল অথবা নন পলিটিক্যাল, এরকম আমরা এক্সপার্ট অথবা সে আগে থেকে অভিজ্ঞ নেতৃত্ব দিয়ে এইভাবে ইনক্লুসিভ করার জন্য আমরা ছাত্র শিবিরের বাইরেও অনেককে অফার করছি, অথবা অনেকে ছাত্র শিবির প্যানেলে আসতে আগ্রহী হয়েছেন, আমরা ওনাদেরকে স্পেস দিয়েছি। আচ্ছা, এভাবে প্যানেলটা সাজানো। আরো তো প্যানেল ছিল, কিন্তু ছাত্র শিবিরের প্রতি তারা কেন? আরো প্যানেল তারা হয়তো বেটার মনে করেছে, ছাত্র শিবিরের যে সাংগঠনিক সংঘবদ্ধতা বা সাংগঠনিক যে একতা আছে, সেই সাংগঠনিক শক্তিটা একটু দৃঢ়। তো সেক্ষেত্রে তারা মনে করেছে এই প্যানেলে আসলে তাদের প্রচারণা, তাদের আরো যেসব স্পেস পাওয়া, সেটা সুবিধাজনক হবে। নির্বাচনে জেতার ক্ষেত্রেও তারা হয়তো এটাকে বেটার মনে করেছে, বা তারা এখানে একটু বেশি ফিল ফ্রি মনে করেছে, অথবা একটু বেশি ভালো লাগে কাজ করে ছাত্র শিবিরের প্রতি, সেখান থেকে তার ছাত্র শিবিরে আসা। যে ছাত্র শিবিরের যে প্যানেল, জি। সেই প্যানেলের আমরা যদি বলি, একেবারে 90% বিজয় হয়েছে। সম্ভবত 28 জনের থেকে 25 জনে 20 জন। 25 জনের 25 মধ্যে জনে 20 বিশ জন। জনই বিজয় হয়েছে। জি। জায়গা থেকে আসলে এই যে ছাত্রছাত্রীরা আপনাদেরকে গ্রহণ করা, জি। সেটা আসলে কিভাবে আপনারা তাদের প্রতি প্রভাবটা ফেলেছে বলে আপনি মনে করেন? আম, এখানে দেখুন, একটা
বড় ব্যাপার হচ্ছে ছাত্র শিবির আসলে প্রকাশ্যে ক্যাম্পাসগুলোতে কাজ করতে পারে নাই দীর্ঘদিন। হাসিনা দীর্ঘ শাসন ক্যাম্পাসে কাজ করতে পারে নাই। তো সেক্ষেত্রে ছাত্র শিবিরের প্রতি একটা আহ, ঝোঁক, প্রবণতা, আগ্রহ, জানার আগ্রহ ছিল আসলে ছাত্র শিবির কেমন কি করে। 5 তারিখের পর থেকে যখন আমরা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে কাজ করা শুরু করি, ওনারা আগে আমাদের সম্পর্কে এক ধরনের ট্যাবু ছিল, ছাত্র শিবিরকে মারা বা ছাত্র শিবিরের ব্যাপারে বিভিন্ন অপপ্রচার ছিল। বাট তারা যখন আমাদেরকে প্রকাশ্যে আমাদের কার্যক্রমগুলো দেখলো, তারা অবজার্ভ করলো, তখন আসলে তাদের ধীরে ধীরে তাদের ওই ট্যাবুগুলো ভাঙতে শুরু করলো, ভুলগুলো ভাঙতে শুরু করলো। তো আগে ছাত্র শিবির সম্পর্কে এরকম ভুল ধারণা ছিল, বাট আমি তাকে প্রকাশ্যে দেখতেছি আর আমার ক্লাসমেট ছাত্র শিবির করতেছে, তার মধ্যে এরকম কোনো কোয়ালিটি নাই যে বা যে অপপ্রচারগুলো ছিল সেরকম অপপ্রচারের কোনো প্রভাব দেখতেছে না। পাশাপাশি ছাত্র শিবির সংঘবদ্ধ যে স্টুডেন্টদের কল্যাণমূলক কাজগুলা, এগুলা ছাত্র শিবিরে এত পরিমাণ কল্যাণমূলক কাজ করছে যে অন্য কোনো ছাত্র সংগঠন তার ধারে কাছেও নাই। আবার ছাত্র শিবিরের মধ্যে দলীয় কোনো গ্রুপিং দেখে নাই যে নিজেদের নেতৃত্ব নিয়ে, লিডারশিপ নিয়ে মারামারি, এই সভাপতির একটা গ্রুপ, সেক্রেটারির আরেকটা গ্রুপ, অথবা এরকম এরকম গ্রুপিং না দেখার কারণে তারা ছাত্র শিবিরকে বা অন্যান্য ছাত্র সংগঠনকে আহ, খারাপ বা অথবা নেগেটিভ কিছু বলবো না, বাট ছাত্র শিবিরকে তারা কম্পারেটিভলি অনেক অনেক বেশি বেটার পেয়েছে, অনেক অনেক বেশি ভালো আস্থা, তারা ভালো কিছু করবে এরকম আস্থার জায়গাটা অনেক বেশি ছিল ছাত্র শিবিরের প্রতি। কারণ তারা দেখা গেছে অনেক ক্ষেত্রে প্যানেল ধরেই ভোট দিয়েছে, যে 25 জনকে ভোট দিয়েছে। আবার অনেক ক্ষেত্রে চুজ করে তারা বেশিরভাগকে ভোট দিয়েছে। মানে ছাত্র শিবির তাদের আস্থার জায়গাটা অর্জন করতে পারছে। আচ্ছা, আপনারা এই জি। যে ছাত্রছাত্রীরা আপনাদের প্রতি যে আকৃষ্ট হয়েছে সেটার জন্য জি। আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন তখন? আমাদের টার্গেট ছিল বা আমাদের প্ল্যান ছিল যে আমরা বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ছাত্র শিবির। মূলত ছাত্র শিবির যেহেতু এটা একটা আদর্শিক সংগঠন, ইসলামী আদর্শকে প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য কাজ করে। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে আমাদের ছাত্র শিবিরের 5 দফা কর্মসূচির অন্যতম একটা দফা হচ্ছে ইসলামী শিক্ষা আন্দোলন ছাত্র সমস্যার সমাধান। মানে একটা পয়েন্ট হচ্ছে ছাত্র সমস্যার সমাধান। তো ক্যাম্পাসগুলোতে কাজ করার সময় আমাদের টার্গেটে থাকে ছাত্রদের কল্যাণে, ছাত্রদের কোনো প্রবলেম, ছাত্রদের কোনো দাবি দাওয়া, এগুলাকে প্রায়োরিটি রেখে কাজ করা। তো এই কাজে অন্যান্য ছাত্র সংগঠনের চেয়ে ছাত্র শিবির সর্বাগ্রে বলিষ্ঠ ভূমিকা পালন করে কোম্পানি। তো ওই জায়গায় ছাত্র শিবিরকে দেখেছে, তারা ছাত্র শিবির তাদের কল্যাণমূলক কাজ এবং তাদের দাবি আদায়ের কাজে সবসময় পাশে ছিল, কাছে ছিল, সর্বাগ্রে ছিল। এটা থেকে তারা আকৃষ্ট হচ্ছে, আস্থা পেয়েছে ছাত্র শিবিরের প্রতি। আপনারা নির্বাচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছেন, এখন কি কি কার্যক্রম করেছেন? আহ, নির্বাচিত হওয়ার পর দিন থেকেই আমাদের কার্যক্রম শুরু, আমাদের একসাথে বসা, প্ল্যান করা, আমাদের যে ইশতেহারগুলো ছিল ইশতেহারগুলোকে ফোকাস করে প্রায়োরিটি বেসিসে কোনগুলো আগে হবে কোনগুলো পরে হবে এটা ঠিক করা। আর পাশাপাশি জাকসুর যে ফর্মাল মিটিং, ফার্স্ট মিটিং যেটা, সেটা হয়েছে প্রায় 8-10 দিন পরে। তো সেই ফর্মাল মিটিংয়ে আপনার জাকসুর যে নির্বাচিত 25 জন প্রতিনিধি, প্রত্যেক প্রতিনিধি ক্যাম্পাসে প্রবলেম, ক্যাম্পাসে এখানে এখানে ডেভেলপ করা যায়, প্রত্যেকেই 2-3টা করে করে প্রবলেম অ্যাড্রেস করে কথা বলছে। তো আমরা যদি 25 জন প্রতিনিধি অন্তত 3টা করে বলে, তাহলে 3-25-75। তো সেক্ষেত্রে আমাদের ডাকসুর যিনি প্রেসিডেন্ট, বিশ্ববিদ্যালয়ের ভিসি, ওনার ওই দিন সবগুলো নোট ডাউন করছেন, আমরা সবগুলো নোট ডাউন করছি। এর মধ্যে আপনার পরবর্তী মিটিং এ বাজেট পাস হবে এবং গ্রাজুয়ালি কাজ করা শুরু হবে। এর মধ্যে আমাদের অনেকগুলো কাজ হয়েছে বিভিন্ন কয়েকটা সেক্টরে। আপনার পরিবহন যে সেক্টর, সেই সেক্টর থেকে কাজ হয়েছে। আপনার খাদ্য নিরাপত্তা যে সেক্টর, সেই সেক্টর থেকে কাজ হয়েছে। আমার সেক্টরে আমি আমার প্রস্তাবনাগুলো উপস্থাপন করছি, আমি প্ল্যান সাজাচ্ছি, কাজ শুরু করছি। প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা, কোন কোন জায়গায় আপনার আমার ক্যাম্পাসটা হচ্ছে, আমার যে পথ পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ, তবে আমাদের ক্যাম্পাসটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের, নৈসর্গিক সৌন্দর্যের জন্য বেস্ট ছিল। সেটা ধীরে ধীরে কমে গেছে। যে যে জায়গাগুলোতে ঘাটতি তৈরি হয়েছে, যে যে জায়গায় প্রবলেম হচ্ছে, সেগুলো আইডেন্টিফাই করে কাজ শুরু করা হচ্ছে। আপনার বিভিন্ন এক্সপার্টদের সাথে আইডিয়া নেওয়া হচ্ছে। ছাত্র শিবির আমরা যেটি দেখতে পাচ্ছি বর্তমানে ছাত্রদের আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছে। তো জি। এই আস্থার জায়গা হওয়ার পিছনে কোন কারণটি আছে বলে আপনি মনে করেন? ছাত্র শিবির আস্থার জায়গা হওয়া, ছাত্র শিবির আস্থার জায়গা অর্জন করেছে সেই 1977 সালে প্রতিষ্ঠিত হয়ে এখন 2025 সাল, দীর্ঘ পথ পরিক্রমায় প্রতিটা সাল, প্রতিটা সময়ে তার আস্থার জায়গা ডেভেলপ হয়েছে, প্রত্যেক সময়ে। আর ছাত্র শিবিরের আস্থার জায়গা ডেভেলপ হওয়ার বা আস্থার জায়গা তৈরি হওয়ার আরো কারণ হচ্ছে আপনার ছাত্র শিবির তার যে সাংগঠনিক সিস্টেমটাই হচ্ছে আপনার একজন শিক্ষার্থীকে, একজন ছাত্র যখন ছাত্র শিবিরে আসে, সে হচ্ছে তার মধ্যে একটা রেডিক্যাল চেঞ্জ হয়। চেঞ্জটা হচ্ছে পজিটিভ চেঞ্জ। সে আগে যদি তার যদি আগে কোনো ব্যাড কোয়ালিটি থাকতো, সে সেটাকে দূর করতে পারে। তার মধ্যে চারিত্রিক উৎকর্ষতা বিকশিত হয়। তার মধ্যে আপনার রিলিজিয়াস জ্ঞান, পাশাপাশি হচ্ছে সমসাময়িক, রাজনৈতিক, সামাজিক বা আরো যেসব জ্ঞানগুলো ডেভেলপ করা দরকার একটা দেশের জন্য সম্পদ হওয়া, সেগুলো ডেভেলপ হয়। পাশাপাশি ছাত্র শিবিরের যে কার্যক্রম, সবগুলো হচ্ছে কল্যাণমুখী, সবগুলো হচ্ছে ছাত্রদের কল্যাণেই কাজে লাগে। পাশাপাশি ছাত্র শিবিরের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল, হানাহানি, মারামারি, এই প্রবণতা নাই। যে আপনার অথবা হচ্ছে নেতার পেছনে ঘোরা, এই টাইপের যেসব প্রবলেমগুলো আমাদের বাংলাদেশের
রাজনীতিতে আছে, এই প্রবলেমগুলো থেকে ছাত্র শিবির যথেষ্ট মুক্ত, সেই দিক থেকে ছাত্র শিবির আস্থা অর্জন করছে, অন্যরা ছাত্র শিবিরকে বেশি পছন্দ করতেছে। চণ্ডীপুরবাসীর জন্য আপনার পক্ষ থেকে কি বার্তা থাকবে? চণ্ডীপুরবাসীর জন্য এটা একটু জটিল প্রশ্ন, আমার উত্তরটা বেশি বড় হয়ে যাবে, কিন্তু অত বড় দিতে চাচ্ছি না। চণ্ডীপুরবাসী, বিশেষ করে আমি আমার গ্রামবাসীর কাছে স্পেশালি ঋণী। তো এই বিশেষ করে নির্বাচনের সময়ও আপনার যে গ্রামের যারা ছিলেন, সিনিয়র ভাই, জুনিয়র, সমবয়সী, আমার সাংগঠনিক অথবা সাংগঠনিক না হইলেও শুভাকাঙ্ক্ষী, সাংগঠনিক না এরকম লোকজন নিয়মিত খোঁজখবর নিয়েছেন, ফোন দিয়েছেন, মেসেজ দিয়েছেন। এটা একটা ব্যাপার। আর এরপর হচ্ছে আমি সেই ছাত্র শিবিরে যুক্ত হওয়া ক্লাস 7 থেকে, তো সেখানে ছাত্র শিবিরে যুক্ত হওয়া এছাড়াও নিজের পারিবারিক সময় বেশ কিছু ক্রাইসিসের মধ্যে দিয়ে যাইতে হয়েছে। তো এই ক্রাইসিসের সময় আমি সবসময়, মানে সবসময় বলা যায়, আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী, চণ্ডীপুরবাসী সবসময় কাছে পেয়েছি। তো এই ক্ষেত্রে আমি চণ্ডীপুরবাসীর কাছে সবসময় ঋণী। এবং ইন ফিউচারে আল্লাহ ভালো জানে, আমার ইচ্ছাও আছে, হয়তো আমি আমার পড়ালেখার পার থেকে গ্রামে ফিরে আসতে পারি, এরকম একটা ইচ্ছা আছে, বাট এখন পর্যন্ত ডিসাইডেড না। এই তো। আর চণ্ডীপুরের শিক্ষার্থীদের জন্য আপনার পক্ষ থেকে কি বার্তা থাকবে? চণ্ডীপুরের শিক্ষার্থীদের জন্য বার্তা যদি বলেন, সেটা হচ্ছে আপনার এখনকার সময়ে আমরা নৈতিকভাবে বিচ্যুত হওয়ার অনেক বেশি সম্ভাবনা আমাদের। আমাদের নৈতিকভাবে বিচ্যুত হওয়ার জন্য সব ধরনের এলিমেন্ট রেডি, বাট নৈতিক উৎকর্ষ সাধনের জন্য আমাদের প্রতিষ্ঠান খুব কম, কাজ করার মানুষ খুব কম। তো সেক্ষেত্রে চণ্ডীপুরের শিক্ষার্থীরা নৈতিকভাবে নিজেদেরকে ঠিক রাখার জন্য, পাশাপাশি নিজের একাডেমিক পড়ালেখা ঠিক রাখার জন্য যা যা করা দরকার, সেটা কোনো ব্যক্তির সাথে, কোনো সংগঠনের সাথে, অথবা কোনো অভ্যাস নিজে চর্চা করার মাধ্যমে যেভাবে সে যুক্ত হইলে তার পড়ালেখা ঠিক থাকবে, তার নৈতিক চরিত্র ঠিক থাকবে, এবং সে পাশাপাশি দেশের জন্য, সমাজের জন্য, এই গ্রামের জন্য অ্যাসেট হয়ে উঠবে, সেটা যেন তারা চর্চা করে, এটা আমার আহ্বান থাকবে। জি, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় আপনাকেও দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনার 2024-কেও ধন্যবাদ। জি দর্শক, আজকে আমরা শুনলাম আমাদের চণ্ডীপুর ইউনিয়নের কৃতি সন্তান এবং আমাদের গর্ব সাফায়েত মীর ভাইয়ের এই পর্যায়ে আসার পেছনের গল্প। তো আমরা চাইলেও নিজেদেরকে প্রতিষ্ঠিত সফল একজন মানুষ হিসেবে তৈরি করতে পারি, সেই জন্য আমাদের দরকার আগ্রহ এবং চেষ্টা। আপনারা সবসময় চণ্ডীপুরের পাশেই থাকবেন, সে প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।